ইরান যুদ্ধ মার্কিন সাম্রাজ্যের আর ইসরায়েলের পতন ঘটাবে। একটু দীর্ঘ, একটু বড় প্রতিবেদন, কিন্তু একদম শেষ অবধি দেখুন, পরিষ্কার হয়ে যাবে চিত্রটা। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। ইরান যুদ্ধ মার্কিন সাম্রাজ্যের আর ইসরায়েলের পতন ঘটাবে, অথচ ইতিহাস বলছে খুব কম ক্ষেত্রেই সামরিক দুর্বলতার কারণে সাম্রাজ্যের পতন ঘটে। বরং সাম্রাজ্যের পতন ঘটে নিজেদের শক্তির অহংকারে, শক্তির আত্মম্ভরিতায়। পতন ঘনিয়ে আসে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকার থেকে, যেটা আজকের বেঞ্জামিন নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দেখা যাচ্ছে। ব্রিটেন 1956 সালে, আমি শেষের দিকেও বলবো, একটু বলে নিচ্ছি প্রথমের দিকে। ব্রিটেন 1956 সালে এই শিক্ষা পেয়েছে, তার স্থায়ী কর্তৃত্বের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে যে তারা এখনো তার দূরবর্তী উপনিবেশগুলোর ঘটনাবলী নিয়ন্ত্রণ করতে পারে। লন্ডন সুয়েজ অভিযান শুরু করেছিল এই জন্যেই। তাদের এই শক্তি প্রদর্শনের উদ্দেশ্য ছিল একজন বিদ্রোহী আঞ্চলিক কুশীলবকে বশে আনা এবং সাম্রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা, কিন্তু তারা সেই সময় পুরোপুরি ব্যর্থ হয়েছিল। সেই রকম ইরান এখন হয়ে উঠতে পারে ওয়াশিংটনের ডোনাল্ড ট্রাম্পের সুয়েজ আক্রমণ বরং ব্রিটিশ শক্তির সীমাবদ্ধতাই প্রকাশ করে দিয়েছিল। সুয়েজ আক্রমণ ব্রিটিশদের আর্থিক চাপ বৃদ্ধি করেছিল, আন্তর্জাতিক বিরোধিতা দৃঢ় করেছিল, ব্রিটেনের নিয়ন্ত্রণ ক্ষমতার বিভ্রম ভেঙে দিয়েছিল এবং ব্রিটেনের কৌশলগত পশ্চাদপসরণের সূচনা করেছিল। সুয়েজ রাতারাতি ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটায়নি, তবে মারাত্মকভাবে এটা প্রকাশ করেছিল যে রাজনৈতিক বৈধতা ছাড়া, সামরিক সক্ষমতা এবং সংযম ছাড়া শক্তির প্রয়োগ পতনকে রোধ করে না, বরং পতন ত্বরান্বিত করে। ইরানও এখন ওয়াশিংটনের জন্য সুয়েজ হতে চলেছে। অর্থাৎ সোজা কথায়, ইরান যুদ্ধ মার্কিন সাম্রাজ্যের পতন ঘটাবে এবং ইসরায়েলকে অনিবার্য ধ্বংসের দিকে ঠেলে দেবে। এটা বিশ্বের আন্তর্জাতিক বিশ্লেষকদেরই কথা। 2 দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটা একক বিষয় নিয়ে ঘুরছেন। তার মাথার মধ্যে ওইটাই শুধু ঘুরছে, মানে তিনি একটা ব্যাপারেই সতর্ক করছেন, তদবির করছেন এবং ওয়াশিংটন থেকে শুরু করে জাতিসংঘের মঞ্চ পর্যন্ত নাটকীয়ভাবে বিষয়টা তুলে ধরছেন। কি শেষ পর্যন্ত এখন সেটা শুরু হয়েছে, মানে ইরানের সাথে সরাসরি যুদ্ধ করতে হবে। এই বিষয়টা, যে যুদ্ধ অনিবার্য বলে তিনি দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন, সেটা হলো ইরানের সাথে সরাসরি যুদ্ধ, যা ইসরায়েল এবং আমেরিকার পূর্ণ সামরিক শক্তিতে পরিচালিত হবে। এখন সেই যুদ্ধ চলছে, শুরু হয়েছে। এটা সীমিত আক্রমণ বা শক্তির প্রদর্শন নয়, এটা হলো সবচেয়ে বিপজ্জনক এবং বেপরোয়া সংঘর্ষ, যা আমেরিকার প্রয়োজনে নয়, বরং কোনো হুমকির কারণেও নয়, কংগ্রেস বা জাতিসংঘের অনুমোদনেও নয়, বরং আঞ্চলিক পুনর্গঠনের ইসরায়েলি লক্ষ্যে পরিচালিত একটা যুদ্ধ। বছরের পর বছর ধরে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠরা মধ্যপ্রাচ্যের পুনর্গঠনের কথা প্রকাশ্যে বলে আসছেন, যদিও সৌদি আরব, জর্ডন, ওরা সব এগুলো গুরুত্ব দেয় না। বেঞ্জামিন নেতানিয়াহুর স্বপ্ন হলো পুরো অঞ্চলটা একটা দাবার বোর্ডের মতো, যা সাজানো হবে ইসরায়েলের ইচ্ছায়। বৃহত্তর ইসরায়েলের ভাষ্যটা এখন মূলধারার রাজনৈতিক আলোচনায় ঢুকে পড়েছে। ইসরায়েলি কর্মকর্তারা এবং তাদের সুরে বলা অনেক আমেরিকান কণ্ঠস্বর আজ শিয়া চরমপন্থা এবং আগামীতে সুন্নি চরমপন্থার মুখোমুখি হওয়ার ঝুঁকির কথা খোলাখুলি বলছেন, যেন পুরো মুসলিম বিশ্ব এমন একটা লক্ষ্যবস্তু যা নিজের পালা কখন আসবে সেই অপেক্ষায় রয়েছে। আর আমেরিকার সামরিক সমর্থন পেয়ে এখন বেঞ্জামিন নেতানিয়াহু ভাবছেন ইতিহাস গায়ের জোরে তৈরি করা সম্ভব, ইতিহাস তিনিই তৈরি করবেন। এটাই বেঞ্জামিন নেতানিয়াহুর ভাবনা। গোয়েবেলসীয় মিথ্যাতে আমেরিকার নাগরিক সহ গোটা বিশ্বকে বলা হয়েছে যে ইরান যুদ্ধ হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে, যার সাথে মার্কিন জাতীয় নিরাপত্তা জড়িত। মার্কিন জাতীয় নিরাপত্তা, মার্কিন মিত্রদের নিরাপত্তা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
দৃঢ়তার সাথে পুনরাবৃত্তি করেছেন যে ইরান একটা হুমকি, এটাকে থামাতেই হবে, এটাকে থামাতেই হবে। আমেরিকাবাসী, গোটা বিশ্ববাসী আগেও এমন কথা শুনেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং তার মিত্র সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইরাকের সাদ্দাম হোসেনের গণবিধ্বংসী অস্ত্র আছে বলে গোয়েবেলসীয় কায়দায় মিথ্যা কথা বলেছিলেন। তারপর গোটা বিশ্ব দেখেছে চরম মিথ্যা অভিযোগে, চরম মিথ্যা অজুহাতে ইরাকে আক্রমণ করে কিভাবে দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু পরে জানা গিয়েছে যুদ্ধের মূল অজুহাত ছিল ডাহা মিথ্যা। সেই ইরাক যুদ্ধের পরিণতি তত্ত্বগত ছিল না, ছিল লক্ষ লক্ষ মানুষের জীবনহানি, আঞ্চলিক বিশৃঙ্খলা এবং পশ্চিমা বিশ্বাসযোগ্যতার উপর স্থায়ীভাবে একটা কালিমা লেপন। এগুলো আপনারা অবশ্যই জানেন, তবু আমি বলছি, আজকের বলতে হচ্ছে। এখন সেই চিত্রনাট্যে ধুলো জমেছে, তাই নতুন করে নতুন কাহিনী তৈরি করা হয়েছে। না হলে ওমান এবং জেনেভার আলোচনায় ইরান দিব্যি নমনীয়তার ইঙ্গিত দিয়েছিল, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানো এবং আন্তর্জাতিক তদারকি মেনে নিতে প্রস্তুত বলেও জানিয়েছিল ইরান, যার ফলে উত্তেজনা ছাড়ানোর কোনো রকম সুযোগ ছিল না। কিন্তু আলোচনা নাটকে পরিণত হয়েছে। কূটনীতিকরা যখন সমঝোতার কথা বলছিলেন, তখন নীরবে আমেরিকা সামরিক সমাবেশ ঘটানো শুরু করে। মানে কোরিওগ্রাফিটি খুব চেনা, একেবারে মুখে শান্তির কথা বলো আর পেছনে অস্ত্র সানাও। এরপর আসে হামলা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়, রাজনৈতিক এবং সামরিক নেতাদের লক্ষ্য করে হামলা করা হয়, একটা সার্বভৌম ভূখণ্ডে বোমাবর্ষণ এবং শহরগুলো প্রকম্পিত করা হয়। তারপরও প্রভাবশালী পশ্চিমা একখানে কিনা ইরানকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করা হয়। আমাদের দেশের অন্ধভক্তরাও ইরানের সম্পূর্ণ ধ্বংস কামনায় আনন্দ উল্লাসে লাফালাফি শুরু করে। সেই সব অন্ধভক্তদের জন্যেও আজকের এই প্রতিবেদন। ইসরায়েল কয়েক দশক ধরে সামরিকভাবে অজেয় হিসাবে নিজের ভাবমর্যাদা গড়ে তুলেছে। অজেয়, কখনো পরাজয় হবে না তার, কখনো সে পরাজিত হবে না, এইরকম একটা মিথ গড়ে তুলেছে। বারবার আরব সেনাবাহিনীকে পরাজিত করার কাহিনী ছড়িয়েছে। কিন্তু ঐতিহাসিক রেকর্ডপত্র অনুযায়ী গল্পটা এত সরল না হলেও বেশিরভাগেরই ধারণা যে এই সব মনে হয় সব সত্যি কাহিনী। এই মিথ্যা কাহিনীটাকেই সত্যি কাহিনী বলে মনে হয়। ইসরায়েল যে অজেয়, এর বিপরীতে কি হয়েছে? এর বিপরীতে অন্ধভক্তদের জানাই নেই, তারা জানেই না যে 1948 সালে তথাকথিত আরব জোট অর্থবহ কোনো অর্থেই ঐক্যবদ্ধ বা সার্বভৌম ছিল না। আরব বিশ্বের বেশিরভাগ অংশ তখনও সরাসরি ইউরোপীয় ঔপনিবেশিক শাসন থেকে বেরিয়ে আসছিল। যে ব্রিটিশ সাম্রাজ্য ফিলিস্তিন শাসন করেছিল, তারা ট্রান্স জর্ডানের আরব সৈন্যদলকে প্রশিক্ষণ, অস্ত্রসজ্জা এবং নেতৃত্ব দিয়েছিল। এর কমান্ডার ছিলেন একজন ব্রিটিশ অফিসার, গ্লুব পাশা। তার মানে কি দাঁড়ালো? যুদ্ধক্ষেত্রে সবচেয়ে সক্ষম এই আরব সেনাবাহিনী কোনো স্বাধীন, কোনো ঐক্যবদ্ধ আরব কমান্ড কাঠামোর অধীনে ছিল না। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সম্পূর্ণ ফিলিস্তিনকে রক্ষা করার চেয়ে পশ্চিম তীরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দিকে বেশি মনোযোগী ছিলেন। তার রাজনৈতিক হিসাব নিকাশি যুদ্ধের সীমা নির্ধারণ করেছিল। জর্ডানের সেনাবাহিনী ইহুদিবাদী বাহিনীর বিরুদ্ধে অবস্থান ধরে রাখার সময়ও তাদের যুদ্ধক্ষেত্রের গতি সমন্বিত আরব কৌশলের অনুকূলে মোতায়েনের পরিবর্তে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার অধীনে সীমিত এবং পুনর্নির্দেশিত ছিল। 1948 সালে মিশরের কর্মকুশলতা প্রভাবিত হয়েছিল সর্বোচ্চ স্তরের নিষ্ক্রিয়তা দিয়ে। মিশরীয় সেনাবাহিনী যুদ্ধে প্রবেশ করে দুর্বল প্রস্তুতি, বিভ্রান্তিকর কমান্ড কাঠামো এবং অপর্যাপ্ত সমন্বয় নিয়ে কুখ্যাত ত্রুটিপূর্ণ অস্ত্র কেলেঙ্কারি তো আপনারা জানেন। সেই অস্ত্র কেলেঙ্কারি পরবর্তীতে কায়রোতে তোলপাড় সৃষ্টি করেছিল, আপনারা অনেকেই সে কথা জানেন। অভিযোগ উঠেছিল যে সৈন্যদের নষ্ট গোলা বারুদ এবং অস্ত্র সরবরাহ করা হয়েছিল। এই বিতর্ক জনসাধারণের ক্ষোভ উস্কে দিয়েছিল এবং 1952 সালে অফিসারদের অভ্যুত্থানের পথ প্রশস্ত করেছিল। এদিকে ফিলিস্তিনি যোদ্ধারা আরো কঠোর বাস্তবতার মুখোমুখি হয়েছিল। জেরুজালেমের আশপাশে অনিয়মিত বাহিনীর নেতৃত্বদানকারী আব্দুল কাদির আল হুসাইনি বারবার অস্ত্র এবং শক্তি বৃদ্ধির আবেদন জানান, কিন্তু সেই সাহায্য কখনো আসেনি। ওই জর্ডান থেকে, ওই মিশর থেকে, ওই আরব রাষ্ট্রগুলো থেকে তখন কখনো আসেনি, কারণ তারা ছিল তো তখন ঔপনিবেশিক। 1948 সালের এপ্রিলে আল কাস্তালের যুদ্ধের আগেও তিনি গোলাবারুদের জন্য জরুরি আবেদন করেছিলেন।
মৃত্যুর দুদিন মাত্র আগে তিনি আরব লীগের মহাসচিবকে লিখেছিলেন যে অস্ত্র এবং সমর্থন না দিয়ে আমার সৈন্যদের চূড়ান্ত বিজয়ের দুয়ারে পৌঁছানো থেকে বঞ্চিত রাখতে আমি আপনাকে দায়ী করছি। তিনি এবং তার সৈন্যরা শেষ গুলি অবশিষ্ট থাকা পর্যন্ত লড়াই করেছিলেন। যুদ্ধে তিনি নিহত হন। তার বাহিনীর প্রতি কোনো ঐক্যবদ্ধ আরব কমান্ডের সমর্থন ছিল না। এটা আজকের নয়, আজকের এই যে আরব দেশগুলো যে বিশ্বাসঘাতক বেঈমান, এটা আজকের নয়, সেই তখন থেকে তারা মূলত একাই লড়েছিলেন ফিলিস্তিনিরা। মানে ইসরায়েল বিশাল শক্তিশালী দেশ, ইসরায়েল কোনো যুদ্ধে হারবে না, ইসরায়েলকে নিয়ে এইসব যে মিথ তৈরি হয়েছিল সেগুলো ছিল আসলে 16 আনা মিথ্যা প্রচার। কারণ 1948 সালে কোনো সমন্বিত, কোনো সার্বভৌম, কোনো ঐক্যবদ্ধ আরব প্রচলিত যুদ্ধযন্ত্র ছিলই না। ছিল খণ্ডিত রাষ্ট্র, প্রতিদ্বন্দ্বী রাজতন্ত্র, ঔপনিবেশিক জটিলতা, প্রতিযোগিতামূলক উচ্চাকাঙ্ক্ষা এবং অসম সামরিক ক্ষমতা। এসবের বিপরীতে, এসবের বিরুদ্ধে যুদ্ধ জয়ের গল্প ছড়িয়েছিল ইসরায়েল আর পশ্চিমা ধান্দাবাজরা। ইসরায়েল কখনোই একটা সমন্বিত প্যান আরব সেনাবাহিনীকে পরাজিত করতে পারেনি। তখনও আরব বিশ্বে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি কাঠামোর ছায়া ছিল এবং প্রায়শ সরাসরি প্রভাবাধীন ছিল আরব বিশ্ব। পাশাপাশি ইসরায়েল উন্নত সংগঠন এবং আন্তর্জাতিক সমর্থন পেয়েছে। আরব সেনাবাহিনীকে পরাজিত করার কল্পকাহিনীটা পরে একটা জাতীয় কিংবদন্তিতে পরিণত করা হয়েছে। 1967 সালেও ইসরায়েলের চূড়ান্ত সুবিধা আসে এক আগাম উদ্দেশ্যমূলক বিমান হামলার মাধ্যমে, যা কয়েক ঘন্টার মধ্যে স্থলভাগে মিশরের বিমান বাহিনীকে ধ্বংস করে দেয়। ফল মূলত পূর্ব নির্ধারিতই ছিল, সমানভাবে সামঞ্জস্যপূর্ণ। সেনাবাহিনীর মধ্যেও এটা কোনো দীর্ঘস্থায়ী ভারসাম্যপূর্ণ সংঘর্ষ ছিল না। এতে লুকিয়ে চোর ডাকাতের মতো এটা ছিল প্রচলিত যুদ্ধ শুরুর আগে চোরের মতো আঘাত করে বিরোধীকে, বিপক্ষকে, প্রতিপক্ষকে পঙ্গু করে দেয়া। সেটাই করেছে, তাই নাকি জয়। 1973 সালের যুদ্ধ এই মিথকে আরো জটিল করে তোলে। সেই বছরের অক্টোবরে মিশরীয় সেনাবাহিনী সুয়েজ খাল অতিক্রম করে, বারলেব লাইন ভেঙে সিনাইতে অগ্রসর হয়। এটা ছিল এক আশ্চর্যজনক আক্রমণ যা ইসরায়েলি কমান্ডকে হতবাক করে দিয়েছিল এবং 1967 সালে প্রতিষ্ঠিত ইসরায়েলের ওই অজেয়তার আভাকে, একেবারে অমর অজেয় পরাজয় না হওয়ার আভাকে তছনছ করে দিয়েছিল। ইসরায়েল প্রতিষ্ঠার পর সেই প্রথমবারের মতো একটা আরব সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে পরিকল্পনা, সমন্বয় এবং দক্ষতা এমন মাত্রায় প্রদর্শন করেছিল যা তেল আবিবকে প্রতিরক্ষামূলক অবস্থানে যেতে বাধ্য করেছিল। তবু সামরিক গতি কৌশলগত বাস্তবতায় রূপান্তরিত হয়নি। বিশাল আমেরিকান বিমান সরবরাহ ইসরায়েলের ক্ষয়ক্ষতি পূরণ করে দিয়েছিল। এছাড়া এর অবস্থান স্থিতিশীল করে ভারসাম্য আবারও পরিবর্তন করেছে। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ওয়াশিংটনের দিকে ঝুঁকতে এবং একটা রাজনৈতিক মীমাংসা নিশ্চিত করতে অত্যন্ত আগ্রহী হয়ে উঠেছিলেন। সেই সাথে দ্রুত আলোচনায় যোগ দিয়েছিলেন তিনি, যা পরে ক্যাম্প ডেভিড চুক্তি নামে পরিচিতি পায়। তারপর থেকে ইসরায়েলের প্রধান সংঘাত ছিল অরাষ্ট্রীয় শক্তির সাথে, কোনো রাষ্ট্রীয় শক্তির সাথে নয়। ইরানই শুধু রাষ্ট্রীয় শক্তি। লেবাননে তারা হিজবুল্লাহর মুখোমুখি হয়েছে এবং প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। গাজায় বিপুল মার্কিন সমর্থন এবং অপ্রতিরোধ্য যুদ্ধ শক্তি সত্ত্বেও হামাসকে নির্মূল করতে পারেনি এখনো। ইসরায়েল অভ্যস্ত হয়ে উঠেছে কিনা বিচ্ছিন্ন প্রতিপক্ষের ওপর বিমান থেকে বোমা বর্ষণ করে। ঐক্যবদ্ধ রাজনৈতিক নেতৃত্বের সমর্থিত কোনো বৃহৎ, কোনো সংগঠিত সেনাবাহিনীর বিরুদ্ধে টেকসই আক্রমণাত্মক যুদ্ধে আজ অবধি ইসরায়েল জেতেনি। ইসরায়েলের সেই কম্মের ইতিহাসই নেই, তবু নাকি ইসরায়েল অজেয়। আমেরিকাও ইসরায়েলের এই ন্যাক্কারজনক চাতুরীপূর্ণ ধরনটা অনুসরণ করেছে 2003 সালে ইরাকে। ইরাক বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞায় যখন পঙ্গু হয়ে পড়েছিল, ভেতর থেকে ফাঁকা হয়ে গিয়েছিল, সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছিল, অবকাঠামো ভেঙে পড়েছিল এবং নাগরিক সমাজ ছিল ক্লান্ত, তখন আমেরিকা উপর থেকে বিমান হামলা চালিয়েছে, ময়দানে নেমে লড়াই করেনি। অন্যদিকে আফগানিস্তানের বিদ্রোহীরা কিন্তু মার্কিন বাহিনীকে লড়াইয়ের ময়দানে আসতে বাধ্য করেছিল এবং পরাস্ত করেছিল। লড়াইয়ের ময়দানে ইসরায়েল নামেনি, আমেরিকা যায় না, গেলেই পরাস্ত হয়। আর লিবিয়া, সোমালিয়া এবং সিরিয়ায় বিচ্ছিন্ন রঙ্গমঞ্চে ক্ষত বিক্ষত কুশীলবরাতে জড়িত ছিল, সেটাই আমেরিকার জয় বলে দেখানো হয়।
ভীতু ওয়াশিংটন দুর্বল শাসন ব্যবস্থা বা বিকেন্দ্রীভূত আন্দোলনের বিরুদ্ধে লড়াইয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটাই ওদের স্বভাব। এর নাটকের কাহিনীটাও বেশ পরিচিত, সেটা হলো দ্রুত আক্রমণ করো, দ্রুত অপ্রতিরোধ্য শক্তি প্রয়োগ করো এবং বিজয় ঘোষণা করো। কিন্তু এবারের ইরানের বিরুদ্ধে যুদ্ধটা একেবারে আলাদা হয়ে দাঁড়িয়েছে। কয়েক দশকের মধ্যে এই প্রথম ইসরায়েল এবং আমেরিকা একটা সুসংগঠিত সামরিক বাহিনীর মুখোমুখি হচ্ছে, যে বাহিনী ধারাবাহিকতা এবং পুনরুজ্জীবনে সক্ষম একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে পুরোপুরি সংহত। ইরান 2003 সালের ইরাক নয় এবং 2001 সালের আফগানিস্তানও নয়, এমনকি 2025 সালের ভেনেজুয়েলাও নয়। ইরানের আছে ভৌগোলিক গভীরতা, ইরানের আছে জনসংখ্যার গুরুত্ব, ইরানের আছে সুপ্রতিষ্ঠিত সামরিক প্রতিষ্ঠান এবং এই অঞ্চলের বৃহত্তম ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। এটা কয়েক দশক ধরে দেশীয় অস্ত্রশিল্প, ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষামূলক অবকাঠামোতে বিনিয়োগ করেছে। এই সব কিছু করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্যের শ্বাসরোধকর নিষেধাজ্ঞার মধ্যেই। ইরান এসব করেছে। ইরান হলো গভীর উপনিবেশ বিরোধী মনোভাব গড়ে তোলা একটা বিপ্লবের ফসল, উপনিবেশ বিরোধী মনোভাব গড়ে তোলা বিপ্লবের ফসল, যেটা ছিল প্রচণ্ড স্বাধীন, জাতীয়তাবাদী এবং আদর্শিক চেতনা নির্ভর। ইরান পশ্চিমা সমর্থিত রাজাকে উৎখাত করেছে, অবরোধের মধ্যেও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় কয়েক দশক ধরে ব্যয় করেছে, নিজস্ব সমরাস্ত্র সরঞ্জাম তৈরি করেছে এবং নিজস্ব জোট গড়ে তুলেছে। এই দেশের নেতৃত্বকে নিছক মোল্লাতন্ত্র বলে এক কথায় নাকচ করে দেওয়া কোনো বিশ্লেষণ ছাড়া এটা এক সংকীর্ণ ব্যঙ্গচিত্র, যা বৃহত্তর আমেরিকান প্রবণতারই প্রতীক। তারা বোঝে না এমন সমাজকে অবমূল্যায়নের প্রবণতা। পেন্টাগনের সংবাদ সম্মেলনে সেই ব্যঙ্গচিত্রটা প্রদর্শিত হয়েছিল, যেখানে হেগসেথ ইরানি শাসন ব্যবস্থাকে পাগল এবং ভবিষ্যৎবাণীমূলক ইসলামিক বিভ্রান্তির উপর নির্ভরশীল বলে বর্ণনা করেছেন। এদিকে রুবিও ঘোষণা করেছেন যে ইরান উগ্রপন্থী ধর্মীয় নেতা দ্বারা পরিচালিত, যারা ভূ রাজনীতির উপর নয় বরং নিয়তিবাদী ধর্মতত্ত্বের অর্থাৎ অ্যাপোক্যালিপটিক থিওলজির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। এই ধারণা এসেছে খ্রিস্টান জায়নবাদীদের সাথে জোটবদ্ধ একটা প্রশাসন এবং বাইবেলের অধিকারে নিমজ্জিত একটা অতি ডানপন্থী ইসরায়েলি সরকার থেকে, যারা ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত মাইক হাকাবি আঞ্চলিক ভূখণ্ডগত দাবির ভিত্তি হিসাবে বরাবর ধর্মগ্রন্থ এবং ঐশ্বরিক প্রতিশ্রুতির কথা বলে থাকেন। কিন্তু এই বাগাড়ম্বরের বাইরে আরও একটা বাস্তবতা লুকিয়ে আছে। ইরান কেবল ইসরায়েলের বিরুদ্ধেই লড়াই করছে না, মনে রাখতে হবে তারা এই অঞ্চলে পুরো মার্কিন ক্ষমতা ব্যবস্থার মুখোমুখি হচ্ছে, যারা ইসরায়েলি আধিপত্যের পৃষ্ঠপোষক, সরবরাহকারী এবং গ্যারান্টার। তেহরান ইসরায়েলকে একটা বিচ্ছিন্ন প্রতিপক্ষ হিসাবে দেখে না, বরং মার্কিন আধিপত্যের বৃহত্তম কাঠামোর সবচেয়ে সুরক্ষিত স্তম্ভ হিসাবে দেখে। বল প্রয়োগের সীমারেখা কেবল তেল আবিবে থেমে থাকে না ইরানের, এটা সরাসরি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন এবং তার বাইরেও মার্কিন ঘাঁটির বিস্তৃত জালে আঘাত হানে, যা ওয়াশিংটনের সামরিক নাগাল বজায় রাখে। এটা কোনো আকস্মিক উত্তেজনা নয়। ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ ইচ্ছাকৃতভাবে মার্কিন সম্পদ এবং আমেরিকান বাহিনীকে আশ্রয়দানকারী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে তেহরান তার শত্রুকে একটা একক সেনাবাহিনী হিসাবে নয়, বরং মার্কিন লজিস্টিক এবং সামরিক আধিপত্যের উপর ভিত্তি করে একটা বিশ্বব্যাপী কৌশলগত ব্যবস্থা হিসাবে দেখে, একটা কৌশলগত ব্যবস্থা হিসাবে বোঝে। ইরান এক অসম রণকৌশল বাস্তবায়ন করছে, যা উপসাগরীয় অবকাঠামো, জ্বালানি প্রবাহ এবং কৌশলগত সমুদ্রপথ, যেটা বিশ্ববাসী পুঁজিবাদ এবং মার্কিন নেতৃত্বাধীন আর্থিক ব্যবস্থার ভিত্তি, বিশেষ করে পেট্রোডলার ব্যবস্থা, যা ওয়াল স্ট্রিট এবং ওয়াশিংটন উভয়কে জ্বালানি দেয়, তার জন্য হুমকি স্বরূপ। যদি উপসাগরীয় অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে এর প্রভাব জ্বালানি এবং মুদ্রাবাজার এবং জ্বালানি নির্ভর আমেরিকান আর্থিক স্থাপত্যের উপরও পড়বে, নিঘাত পড়বে। এটা এখনো ওয়াশিংটনের সবচেয়ে বিপজ্জনক অভিযান হিসাবে প্রমাণিত হতে পারে, যা তার সবচেয়ে বেপরোয়া
এক প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্পের মতো বেপরোয়া এক প্রেসিডেন্ট পরিচালনা করছেন। এটা ইসরায়েলের কাঙ্ক্ষিত নতুন মধ্যপ্রাচ্যের জন্ম নাও দিতে পারে। ইসরায়েল যেটা মনে মনে স্বপ্ন দেখে, বরং আরও পরিচিত একটা প্যাটার্ন অনুসরণ করতে পারে। একটা পরাশক্তির আধিপত্য হারানোর ধ্রুপদী গল্প হয়ে যেতে পারে ইরান যুদ্ধটা। আত্মবিশ্বাসের শীর্ষে থাকা সাম্রাজ্যগুলো তাদের নিজস্ব পুরাণ কাহিনী বিশ্বাস করতে শুরু করে। তারা সামরিক শ্রেষ্ঠত্বকে কৌশলগত জ্ঞান ভেবে ভুল করে, নিজেকে এমন বিশ্বাসে আশ্বস্ত করে তারা এমনটা বিশ্বাস করে যে তাদের শক্তিমত্তা ইতিহাসের পুনর্গঠন করতে পারে। ডোনাল্ড ট্রাম্পের শক্তিমত্তা, বেঞ্জামিন নেতানিয়াহুর শক্তিমত্তা ইতিহাসের পুনর্গঠন করতে পারে, কিন্তু খুব কম ক্ষেত্রেই দুর্বলতার কারণে সাম্রাজ্যের পতন ঘটে। আবারও বলছি, বরং সাম্রাজ্যের পতন হয় নিজেদের শক্তির আত্মম্ভরিতায়। পতন ঘনিয়ে আসে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকার থেকে। ব্রিটেন, যে কথা প্রথম শুরু করেছিলাম, ব্রিটেন 1956 সালে এই শিক্ষা পেয়েছে তার স্থায়ী কর্তৃত্বের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে যে তারা এখনও তার দূরবর্তী উপনিবেশগুলোর ঘটনাবলী নিয়ন্ত্রণ করতে পারে। লন্ডন সুয়েজ অভিযান শুরু করেছিল। এই শক্তি প্রদর্শনের উদ্দেশ্য ছিল একজন বিদ্রোহী আঞ্চলিক কুশীলবকে বশে আনা এবং সাম্রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা। ইরান হয়ে উঠতে পারে ওয়াশিংটনের সেই রকম সুয়েজ আক্রমণ বরং ব্রিটিশ শক্তির সীমাবদ্ধতা প্রকাশ করে দিয়েছিল। আর্থিক চাপ বৃদ্ধি পেয়েছিল, আন্তর্জাতিক বিরোধিতা দৃঢ় হয়েছিল, নিয়ন্ত্রণ ক্ষমতার বিভ্রম ভেঙে পড়েছিল। এটা ব্রিটেনের কৌশলগত পশ্চাদপসরণের সূচনা করেছিল। সুয়েজ রাতারাতি ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটায়নি, তবে এটা মারাত্মক কিছু প্রকাশ করেছিল এই রকমভাবে যে রাজনৈতিক বৈধতা ছাড়া সামরিক সক্ষমতা এবং সংযম ছাড়া শক্তির প্রয়োগ পতন রোধ করে না, বরং পতনকে ত্বরান্বিত করে। এখন ইরানও ওয়াশিংটনের জন্য সেই সুয়েজ হতে পারে। তাই বলাই যায় ইরান যুদ্ধ মার্কিন সাম্রাজ্যের আর ইসরায়েলের পতন ঘটাবে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি রাজ্যের নির্বাচনী সময়টা সকলের শান্তিতে কাটুক। অনুরোধ করি সকলে নির্ভয়ে এবং শান্তির সাথে ভোট দেবেন, সংঘাত থেকে দূরে থাকবেন, প্ররোচনায় কোনোভাবেই পা দেবেন না, সাবধানে থাকবেন। ধন্যবাদ।